নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি আজকে পড়ে শোনাতে চলেছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরোগ্য নিকেতন উপন্যাসটির ঊনবিংশ পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এইভাবে পর্বভাগ আমি আমার সুবিধার্থে করেছি। বইয়ের মূল পর্বে কিন্তু এটি 24 পর্ব। বিপিন সুস্থ আছে, নিজেই বললে ভালোই মনে হচ্ছে। রতনবাবু বললে, আজ ইউরিন রিপোর্ট এসেছে, যে দোষটুকু ছিল অনেকটা কমে গিয়েছে। মশাই যখন গেলেন তখনও ডাক্তারেরা আসেনি। বিপিনের হাতের জন্য হাত বাড়িয়ে মশাই বললেন, ভালো হবার হলে এইভাবেই কমে। আমাদের সে আমনের একটা কথা ছিল রতন, তোমার নিশ্চয়ই মনে আছে, রোগ বাড়বার সময় বাড়ে তাল প্রমাণ, কমবার সময় কমে তিলে তিলে। তুমি একবার নাড়ি দেখে আমাকে বলো, কি বুঝছ, কি পাচ্ছ? রোজই তো বলছি রতন, না আজ কেমন দেখলে এখন কেমন আছে এ কথা নয়, সেই আগেকার কালের নাড়ি দেখা দেখো, কত দিনে বিপিন উঠে বসতে পারবে। বিপিন বললে, এই শুয়ে শুয়ে আর পারছি না। চাকাওয়ালা ইনভ্যালিড চেয়ারে যদি একটু বারান্দায় বসতে পাই, কি একটু বাইরে ঘুরে আসতে পারি, তাহলে মনের অবসাদটা কাটে। তাছাড়া এই যেন লজ্জায় আমি মরে যাচ্ছি। বিশ্বব্রহ্মাণ্ডের করুণার পাত্র, লোকে আহা উহু করছে, গোটা সংসারের লোকের বোঝা হয়ে ঘাড়ে চেপে রয়েছি। এই আমার পক্ষে অসহ্য হয়ে উঠছে। মশাই চমকে উঠলেন মনে মনে। প্রতিষ্ঠাবান বিপিনের অন্তর্লোকের অবস্থাটা যেন রঞ্জন রশ্মির মতোই কোনো এক রশ্মি ছটায় উদ্ভাসিত হয়ে প্রকাশিত হয়ে পড়ল। মশাইয়ের কাছে এটিও একটি উপসর্গ। বিপিনের মুখের দিকে তাকিয়ে তার হাতখানি নিজের হাতের মধ্যে তুলে নিলেন। নাড়িতে উত্তেজনার আভাস ফুটে উঠেছে। হাতখানি নামিয়ে রাখতেই বিপিন বললে, কবে উঠতে দেবেন? মশাই বললেন, কাল বলবো। আজ তুমি নিজেই চঞ্চল রয়েছ। চঞ্চল উনি অহরহই, সেইটি আপনি নিষেধ করুন ওকে। বিপিনের খাটের ওদিকে দাঁড়িয়েছিল একটি মেয়ে, বিপিনের স্ত্রী। রোজই থাকে, কথা বলে না। আজ সে বোধ করেই আর থাকতে পারলে না। আজ সে কথা বলে ফেললে। প্রাণস্পর্শী সেবার মধ্যে এই উপসর্গটি তার মনে কাঁটার মতো ঠেকেছে, সব থেকে গভীরভাবে বিদ্ধ করেছে বলে মনে হয়েছে। তাই বোধ করি আর থাকতে পারেনি। 35-36 বছর বয়স, শান্ত শ্রীময়ী মেয়ে। কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর উজ্জ্বল হয়ে রয়েছে। পরনে লাল পেড়ে শাড়ি। ঘোমটা সরিয়ে আজ প্রাণের আবেগে তার সামনে আত্মপ্রকাশ করে দাঁড়িয়েছে। তিনি উত্তর দেবার আগেই উত্তর দিলে বিপিন। দুর্বল কণ্ঠস্বর কাঁপছে, চোখ দুটি ঈষৎ প্রদীপ্ত। সে বলে উঠল, নিষেধ করুন, নিষেধ করুন। নিষেধ করলেই মন মানে? মেয়ে জাত, কি করে বুঝবে তুমি আমার এই যন্ত্রণা? মশাই ব্যস্ত হয়ে বললেন, বিপিন, বাবা বিপিন। রতনবাবু ডাকলেন, বিপিন, বিপিন। দুটি জলের ধারা গড়িয়ে এলো বিপিনের দুটি চোখ থেকে। শ্রান্ত ভগ্ন কণ্ঠে সে বলল, আমি আর পারছি না, আমি আর পারছি না। রতনবাবু গিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। বিপিনের স্ত্রী পাখা নিয়ে এগিয়ে এলো। বিপিন অভিমান ভরেই বললে, না শ্রীমন্ত, তুমি বাতাস করো। শ্রীমন্ত বিপিনের ছেলে, সে পাখাখানি নিলে মায়ের হাত থেকে। মশায় স্তব্ধ হয়ে বসে রইলেন, রোগীর দিকে লক্ষ্য রেখে। কিছুক্ষণের মধ্যেই আলস্যের ভারে চোখের পাতা দুটি ভেঙে পড়ল বিপিনের। হাতখানি স্পর্শ করলেন মশাই। বিপিন আয়ত চোখ দুটি মিলে দেখে আবার চোখ বুঝলে। বিপিনের নাড়িতে স্থিমিত উত্তেজনা অনুভব করতে পারছেন মশাই। দীর্ঘক্ষণ নাড়ি পরীক্ষা করে তিনি বেরিয়ে এলেন। জীবন, পিছন থেকে মৃদুস্বরে ডাকলেন রতনবাবু। চিন্তিত হবার কারণ নাই রতন, অনিষ্ট কিছু ঘটেনি, কিন্তু সাবধান হতে হবে। এরকম উত্তেজনা ভালো নয়, সে তো তোমাদের বলতে হবে না। সচরাচর এরকম উত্তেজিত বিপিন হয় না, আজ হলো।
কিন্তু আমি যা জানতে চাইছি, তোমাদের বংশে নিদান দেবার মতো নারী জ্ঞানের কথা আমি জানি, বিশ্বাস করি। আমি তাই জানতে চাচ্ছি। হেসে মশাই বললেন, সে নারী দেখার আমল চলে গিয়েছে রতন। এ আমল এ কাল আলাদা। আজ কত ওষুধ, কত চিকিৎসা আবিষ্কার হয়েছে। এখন কি আর সে আমলের বিদ্যেতে চলে? ধরো ম্যালেরিয়া জ্বর, আমার বিদ্যেতে 9 দিনে জ্বর ছাড়বে, কিন্তু এখন ইঞ্জেকশন বেরিয়েছে, প্যালুড্রিন এসেছে, 3 দিনে জ্বর ছেড়ে যাচ্ছে। টাইফয়েড দেখে আমরা বলবো 18 দিন, 21 দিন, 28 দিন, 32 দিন, 48 দিন। অথচ নতুন ওষুধে 10-12 দিনে জ্বর ছেড়ে যাবে। আজ নারী দেখে আমি কি বলবো? আজ তো ডাক্তারেরা আসছেন, দেখবেন, তাদের জিজ্ঞাসা করো। আপনি বলছেন না, আপনি লুকোচ্ছেন, কিন্তু নিজের ছেলের বেলায় তো লুকোননি। নারী কণ্ঠে এই কথাগুলি শুনে চমকে উঠলেন মশাই। ফিরে পিছনের দিকে তাকালেন। পিছনে দাঁড়িয়ে বিপিনের স্ত্রী, কপালে সিঁদুর বিন্দু, সিঁথিতে সিঁদুরের দীর্ঘ রেখা, উৎকণ্ঠিত মুখে স্থির দৃষ্টিতে প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। স্মৃতি যেন তাকে চাবুক দিয়ে নির্মম আঘাত করলে। নিজেকে প্রাণপণে সংযত করে তিনি বললেন, সত্যি বলছি মা, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। তোমার বাড়ি এলেই আমার নিজের ছেলেরকে মনে পড়ে, চঞ্চল হয়ে পড়ি, বুঝতে ঠিক পারি না। এর মধ্যে কোনো লুকানো অর্থ নাই, আমাকে তোমরা ভুল বোঝো না। জীবনমশাই হন হন করে বেরিয়ে এলেন। ডাক্তারবাবু, ফিটা। ডাক্তারবাবু, কাল কাল দিও, কাল কাল। মর্মান্তিক স্মৃতি একেবারে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে ঠিক যেন সেই। প্রভেদ আছে, সে ছিল তরুণী, 16-17 বছরের নিতান্তই গ্রাম্য মেয়ে। ঠিক এমনি দৃষ্টি নিয়ে প্রথম তার দিকে তাকিয়েছিল শশাঙ্ক স্ত্রী। সে তাকে একরকম অভিসম্পাত দিয়েছিল। সে অভিসম্পাত পূর্ণ হয়েছে। বনবিহারী মরেছে, শশাঙ্ক মরেছিল আগন্তুজ ব্যাধির আক্রমণে। তার নিজের কোনো অপরাধ ছিল না। নিজের প্রবৃত্তি রিপু হয়ে মৃত্যুকে সাহায্য করেনি। একালের বীজাণু পরীক্ষার ব্যবস্থা এবং একালের বিস্ময়কর বীজাণুনাশক ওষুধ থাকলে হয়তো। না, আপন মনেই ঘাড় নাড়লেন মশাই। বাঁচত না শশাঙ্ক। একালেও পেনিসিলিন প্রয়োগ করে সকল রোগীকে বাঁচানো যায় না। রোগের কারণ, বীজাণুর স্বরূপ নির্ণয় করেও ফল হয় না। তবু শশাঙ্কের কোনো অপরাধ ছিল না। তার মৃত্যু মানুষের চিকিৎসা বিজ্ঞানের অপূর্ণতা, অসম্পূর্ণতা। মৃত্যু ধ্রুব, কিন্তু সে মৃত্যু আয়ুর পরিপূর্ণ ভোগান্তে, সূর্যাস্তের মতো প্রসন্ন সমারোহের মধ্যে। সেই কারণেই শশাঙ্কের কোনো অপরাধ ছিল না এবং ওই বধূটির প্রতি মমতায় তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। মুখে বলতে পারেননি, ওই বধূটিকে নিমন্ত্রণ করে জীবনের শেষবারের মতো মাছ মাংস খাইয়ে মনের বেদনাকে প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু সে মেয়ে বিচিত্র মেয়ে, এই অদ্ভুত দেশের অদ্ভুত মেয়ে, যারা কোন আদ্যিকাল থেকে বৈধব্য পালন করে আসছে। দেহের ভোগকে ছেড়ে দিয়ে ভালোবাসাকে বড় করতে চেয়েছে। এ মেয়ে সেই জাতের মেয়ে, অসাধারণ মেয়ে। বুঝতে পারেননি মশাই। সে তাকে অভিসম্পাত দিয়েছিল। বিচিত্র যোগাযোগ। বনবিহারী এই অভিসম্পাত ফলবতী করবার জন্য আগে থেকেই সকল আয়োজন করে রেখেছিল তার জীবনে। সেই মালার পর প্রমেয় হয়েই শেষ হয়নি। বনবিহারী ক্ষান্ত হয়নি। আবারও হয়েছিল তার ওই ব্যাধি। সে স্মৃতি তার মর্মান্তিক। দেহ যতক্ষণ জীর্ণ না হয় ততক্ষণ মৃত্যু কামনা করা পাপ। সে কামনা আত্মহত্যার কামনার সামিল। তিনি তাই করেছিলেন। আহার বিহার সমস্ত কিছুর মধ্যে জীবনমশাই হয়ে উঠেছিলেন আর এক মানুষ। কুলধর্মকে তিনি লঙ্ঘন করেন না, লঙ্ঘন করেছিলেন আয়ুকে রক্ষা করার, দীর্ঘ করার নিয়মকে। কোনো ব্যভিচারের শাপে কলঙ্কিত করেননি বংশকে।
কিন্তু নিজের উপর অবিচারের আর বাকি রাখেননি। মন উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল। 2 হাতে উপার্জন করে 4 হাতে খরচ করেছেন। অন্তর্দাহে যত পুড়েছেন তত সমারোহ বাড়িয়ে তুলেছেন বাইরের জীবনে। শুধু চিকিৎসা ধর্মেই নিজেকে আবদ্ধ করে রাখেননি, নানান কর্মে নিজেকে বিলিয়ে দিয়েছেন। মদ খেয়ে নেশা করে লোকে শোক দুঃখ ভুলতে চায়, তিনি কাজের নেশায়, নামের নেশায় নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন। তাঁর আরোগ্য নিকেতনের পাশে এই ইন্দারা করিয়েছিলেন তখনই। সেই শুরু। নিজে ছিলেন প্রেসিডেন্ট পঞ্চায়েত। সরকারকে ধরে 3 ভাগ টাকা আদায় করে সিকি টাকা নিজেই দিয়েছিলেন। গ্রাম থেকে হাসপাতালের সামনে দিয়ে সেই দুর্গম পথ, চোর ধরার খানা, ঠ্যাং ভাঙার খন্দ সংকুল পথকে সুগম করে তুলেছিলেন। তাতেও দিয়েছিলেন সিকি টাকা। 2-3 খানা গাঁয়ের মজুরেরা মজুরি না পেয়ে আরোগ্য নিকেতনের সামনে এসে দাঁড়াতো। তিনি যে কোনো কাজে লাগিয়ে দিতেন। মশাই বংশের মহাশয়ত্ব তো যাবেই, যাবার আগে রক্তসন্ধ্যার মতো সমারোহ করে তবে যাক। নিজের দেহের উপর অবিচারেরও শেষ ছিল না। সারাটা দিন না খেয়ে ঘুরেছেন, কল থাক বা না থাক ঘুরেছেন। নেপালের ভাই সীতারামের ওষুধ দোকানে বসে গল্প করেই একবেলা কেটে গেছে। যে ডেকেছে গিয়েছেন, চিকিৎসা করেছেন, ফিজ দিয়েছে নিয়েছেন, না দিয়েছে নেননি, আবার পরদিন গিয়েছেন। সারা রাত দাবা খেলা তখনই শুরু। গান বাজনায় আসর বসিয়েছেন, যে কোনো ওস্তাদ এলে সংবর্ধনা করেছেন। তার সঙ্গে খাওয়া দাওয়া সমারোহ জুড়ে দিয়ে বন্ধুবান্ধবদের নিয়ে উল্লাস করেছেন। কিন্তু সন্ধ্যার সময় কালী মায়ের নাট মন্দিরে জন কয়েককে নিয়ে হরিনাম সংকীর্তন করতে বিস্তৃত হননি। কল থেকে ফিরতে রাত্রি হলেও একবার মায়ের ওখানে গিয়ে একা হাত জড়ো করে গিয়ে এসেছেন, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। ওটুকু ভুলে যাননি। মশাই বংশের বৈষ্ণব মন্ত্রের চৈতন্য তার জীবনে হলো না। পরমানন্দ মাধবকে পাওয়া তার ভাগ্যে নাই, তবে স্মরণ কীর্তন করতে ভুলে যাননি। উদ্দাম উদ্ভ্রান্ত, তার মধ্যেও ওইটুকু স্থিতি প্রশান্তি ছিল। আতর বউ বারবার আপত্তি করত, বলতো প্রস্তাবে শেষে বলে রাখছি। হা হা করে হাসতেন মশাই। কাছাকাছি কেউ না থাকলে বলতেন, আরে মঞ্জুরির জন্যই সে আমলে বাজারে ধার করে খরচ করেও পস্তাইনি আমি, তার বদলে তোমাকে পেয়েছি। আজ রোজগার করে খরচ করছি, তাতে পস্তাবো? কত রোজগার করো শুনি? আতর বইয়ের মুখ লাল হয়ে উঠত। কত দরকার বলো না, কত টাকা? আজ এক্ষুনি দিচ্ছি তোমাকে, বলো কি গয়না চাই? কি চাই? কিছু চাই না, আমি তোমার কিচ্ছু চাই না। মেয়েদের বিয়ে, ছেলে লেখাপড়া হলেই হলো। আমি দাসী বাঁধি হয়ে এসেছিলাম, তাই হয়েই থাকবো। মিছে কথা বলছো। তুমি এসেছিলে শাসনদণ্ড হাতে নিয়ে, এই শাসন চিরকাল করছো, বুঝছো না? তোমার ছেলের জন্য বড় আটন উঁচু আসন তৈরি করে দিয়ে যাচ্ছি। ছেলে তো তোমার আমার মতো হাতুড়ে হবে না, হবে পাশ করা ডাক্তার। কিন্তু আমাদের ঘর তো নবগ্রামের ব্রাহ্মণ বনেদি জমিদারের চেয়ে খাটো হয়েই আছে আজও। তাকে উঁচুতে তুলে ওদের সমান করে দিয়ে যাচ্ছি। এইখানে আতর-বউ চুপ করত, স্তব্ধ হয়ে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলার মধ্যে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকত। না থেকে উপায় ছিল না। বনবিহারী ওই রোগাক্রান্ত হয়েই ক্ষান্ত হলো না। রোগমুক্ত হবার পরেই সে লজ্জা সংকোচ ঝেড়ে ফেলে দিল অশোভন বেশভূষার মতো। বৎসর খানেকের মধ্যেই বাপ এবং মায়ের যুদ্ধমান অবস্থার সুযোগে প্রায় স্বাধীনতা ঘোষণা করে বসল। একদা সে এসে বললে, স্কুলে পড়া আর হবে না আমার দ্বারা। মশাই তার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, হবে না? না, সংস্কৃত অঙ্ক ও আমার মাথায় ঢোকে না। অত কিম? হেসেই জীবনমশাই প্রশ্ন করেছিলেন। অন্তরালবর্তিনী জননী প্রবেশ করে বলেছিলেন, কলকাতায় নতুন ডাক্তারি স্কুল হয়েছে, সেইখানে পড়বে ও। এখানে বছর বছর
কত ফেল করবে? সেখানেও যদি ফেল করে তখন তোমার মতো ডাক্তার হবে। তুমি তো না পড়ে না পাশ করে মুঠো মুঠো টাকা আনছো। বাপ যখন তখন কুলবিদ্যেটা না হয় দয়া করে ছেলেকে শিখিয়েই দেবে। আমাদের কুলবিদ্যেতে যে সংস্কৃত বিদ্যে কিছু দরকার হয় ভদ্রে। কি কি বললে আমাকে? ভদ্রে বলেছি। ভালো কথাই, মন্দ নয়, কিন্তু ঠাট্টা করে তো। তোমার মতো অভদ্র আমি দেখিনি। বাপ হয়ে ছেলের উপর মমতা নাই? চুপ করেই ছিলেন জীবনমশাই। কি বলবেন? ছেলের ওপর মমতা? বনবিহারীকে এমবি পড়ানোর বাসনা ছিল তার। সে বাসনার মর্ম আতর বউ বুঝবে না। ইচ্ছে ছিল, হ্যাঁ ইচ্ছা ছিল বনবিহারী এমবি। হ্যাঁ, তখন LMS উঠে এমবি হয়েছে। পড়তে আরম্ভ করলে তার বিয়ের আয়োজন করবেন, ঘটক পাঠাবেন, কান্দিতে কোনো জমিদার ঘরের মেয়ে আনবেন। গ্রামের জমিদারের 1 আনা অংশ নবগ্রামের জমিদারি বলে গ্রাহ্য হলেও কান্দিতে গ্রাহ্য হয় না। বনবিহারী এমবি ডাক্তার হলে সেই অগ্রাহ্য সাদর সাগ্রহ গ্রাহ্যে পরিণত হবে। কান্দি যাওয়ার বাসনা পূর্ণ করবেন। ওই ভূপিদের জ্ঞাতি গোষ্ঠীর ঘরের মেয়ে আনবেন। থাক, সে থাক। একটা দীর্ঘশ্বাস ফেলে মশাই বলেছিলেন, ভালো, তাই হবে। ছেলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি তো বেলগাছিয়া আরজিকর মেডিকেল স্কুলের কথা বলছো। হ্যাঁ, সেখানে পাস টাসের দরকার হয় না। জানি বাবা, জানি, কিন্তু সেখানেও ফেল হয়। আমাদের নবগ্রামের রায়বাবুদের অতীন পাশ করতে পারেনি। স্কুলে পাশ করতে না পারো, সেখানে পাশ করতে হবে তো, সেইটি যেন মনে থাকে। সে পাস ঠিক করবে। 3 পুরুষ এই বিদ্যে ঘাঁটছে। দেখিস বাবা, ভালো করে পড়িস। হাতুড়ে বলে লোকে যেন মুখ না বেঁকায়। মশাই বংশের এই অখ্যাতিটা তোকে ঘুচাতে হবে। ডাক্তার আরজিকর মহাপুরুষ। অল্প বিদ্যা সম্বল গৃহস্থ ছেলেদের মহা উপকার করেছিলেন। দেশে তখন ম্যালেরিয়ার মহারণ চলছে। বিলাতি ডাক্তারির হাঁকে ডাকে সরকারি অনুগ্রহে তার পসারে কবিরাজদের ঘরগুলি বন্ধ হতে শুরু করেছে। দেশের বৈদ্যের অভাব নেই। সেই সময়ে এইসব আধা ডাক্তারেরা অনেক কাজে এসেছিল। শতমারি ভবেদ বৈদ্য, সহস্রমারি চিকিৎসক। হাজার হাজার লোক হয়তো এদের ভুলে ত্রুটিতে মরেছে, ভুগেছে, কিন্তু হাজারের পর লোকেরা বেঁচেছে, সেরেছে। হাসলেন বৃদ্ধ জীবন মশাই। আরজিকর মেডিকেল স্কুলে পড়তে গেল বনবিহারী। বনবিহারীর সঙ্গে গেল মামুদপুরের গন্ধবণিকদের ছেলে, বনবিহারীর অন্তরঙ্গ বন্ধু রামসুন্দর। মাস 6 পরে বনবিহারী প্রথম ছুটিতে বাড়িতে এলো। গায়ে ডাবল ব্রেস্ট কোট, ফ্রেঞ্চ কাট দাড়ি। সে আর এক বনবিহারী। বনবিহারীর মুখে সিগারেট, গায়ে কাপড়ে জামায় সিগারেটের গন্ধ। ডান হাতের তর্জনী ও মধ্যমা আঙুল দুটির আগায় হলদে রঙের দাগ ধরেছে। সিদ্ধ জ্যোতিষ যেমন মানুষের আচারে আচরণে বাক্যে রূপে কর্মে নিজের গণনার রূপায়ণ দেখতে পায়, অনিবার্য অবশ্যম্ভাবীটিকে সংঘটিত হতে দেখেন এবং লীলা দর্শন কৌতুকে মৃদু হাস্য করেন, ঠিক তেমনই হাসি ফুটে উঠেছিল সেই মুহূর্তে মশায়ের মুখে। পর মুহূর্তে সে হাসি বিস্ময়ে পরিণত হয়েছিল তাঁর। ইন্দির গাড়ি থেকে নামিয়ে রেখেছিল হারমোনিয়ামের বাক্স, একজোড়া বায়া তবলা, একটা পিতলের বাঁশি, জোড়া 2 মন্দিরা, একজোড়া ঘুঙুর। ভালো, তা ভালো। নৃত্যগীত, কলাবিদ্যা 64 কলা শ্রেষ্ঠ কলা, তা আয়ত্ত করা ভালো। নাদ ব্রহ্ম, সঙ্গীতে ঈশ্বর সাধনা হয়, প্রেম জন্মায়, তা ভালো। এবং দীনবন্ধু মশাই নাম সংকীর্তন করতেন। জগৎ মহাশয় পদাবলী শিখেছিলেন, জীবনকে শিখিয়েছিলেন।
তিন পুরুষের তিনটে মৃদঙ্গ আরোগ্য নিকেতনেরই উপরের ঘরে যত্ন করে রাখা আছে। হাল আমলে তার কেনা বড় খোলকানাই এখন ব্যবহৃত হয়। এরপর নতুন কালে এবং কালের অবশ্যম্ভাবী পরিণতিতে বংশের কর্মফল, অর্থাৎ তার কর্মফলে পরবর্তী পুরুষ খোল তিনখানার সঙ্গে বায়া, তবলা, মন্দিরা, বাঁশি, হারমোনিয়াম, ঘুঙুর যোগ করলে তা ভালো। সময়টা ছিল সন্ধ্যা। আকাশে মাথার উপর ছিল একাদশী দ্বাদশীর চাঁদ। জ্যোৎস্না ফুটি ফুটি করছে। স্থানে স্থানে গাছপালা, ঘরবাড়ির ছায়ার মধ্যে অন্ধকার যেখানে গাঢ় হয়েছে, সেই সব স্থানে ফাঁকে ফাঁকে বেশ স্পষ্ট হয়ে ফালি ফালি ধোয়া কাপড়ের মতো এসে পড়েছে জ্যোৎস্না। কোথাও কোথাও মনে হচ্ছে ধোয়া কাপড় পরে কেউ যেন রহস্যময়ী আড়ালে গোপনে দাঁড়িয়ে সংকেত জানাচ্ছে। অতর্কিতে এই ছায়া দেখে চমকে উঠেছিলেন জীবনমশাই। প্রশ্ন করেছিলেন, কে কে ওখানে? হঠাৎ মঞ্জরীকে মনে পড়ে গিয়েছিল। বনবিহারীর কুৎসিত রোগ প্রথম প্রকাশ হলেও তাকে মনে পড়েছিল। মনে হয়েছিল ভূপির কুৎসিত রোগে তিনি হেসেছিলেন, তাই বোধহয় বনবিহারী সেই রোগ ধরিয়ে তাকে উপহাস করলে। পরক্ষণেই হেসেছিলেন, না, কেউ নয়। জ্যোৎস্না পড়েছে দুটি ঘরের মাঝের গলিতে। মঞ্জরী নয়। কৌতুকে সে হাসছে না। মঞ্জরী তো মরেনি, সে ছায়ামূর্তি ধরে আসবে কি করে? তবে তারই অভিশাপ। তার অভিশাপে মঞ্জরীর জীবন ব্যর্থ হয়েছে। মঞ্জরীর অভিশাপ তাকে লাগবে না, অথবা তার নিজের অভিশাপ মঞ্জরীর মতো একটা সামান্য মেয়ের জীবন পুড়িয়ে শেষ হয়নি, ফিরে তাকে নিজেকেই লেগেছে। মঞ্জরী বিধবা হয়েছে, ভূপিবোস মরেছে। ওই সেদিন আতর বউ ছেলের সামনে মঞ্জরীর কথা তুলে তাকে মনে করিয়ে দিলে নতুন করে। তারপর তিনি খোঁজ নিয়েছিলেন। মঞ্জরী বিধবা হয়েছে। সন্তান বলতে একটি মেয়ে। সে পেয়েছে বাপের সোনার মতো রং আর মায়ের তনু মহিমা, মুখশ্রী। ভূপি সর্বশান্ত হয়ে মরেছে। মেয়েটির কিন্তু ওই রূপের জন্য এবং বংশগৌরবের জন্য বড় ঘরে বিয়ে হয়েছে। মঞ্জরী এখন মেয়ের পোষ্য। মেয়ের মেয়েকে নিয়ে নাকি সে সব ভুলেছে, পরমানন্দে আছে। দাঁড়িয়ে ভাবছিলেন জীবনমশাই। আতর বউ এসে ডেকেছিল, বাড়ির মধ্যে এসো। ছেলে এলেও তুমি দাঁড়িয়ে রইলে। জীবনমশাই বললেছিলেন, আজ রাত্রে বন্ধুবান্ধবদের নিয়ে একটা খাওয়া দাওয়া করব ভাবছি। বনু এলো? তা করো না। জীবনমশাই ইন্দিরকে ডেকে একটা ফর্দ তৈরি করে দিলেন। কালাচাঁদ চন্দ্র রোকায় অবগত হইবা। ফর্দ অনুযায়ী জিনিসগুলি ফর্দবাহককে দিবা, পরে দাম পাইবা। ফর্দের শেষে পুনশ্চ লিখলেন, আমার নামে বরং একটা হিসাব খুলিবা, অতঃপর তোমার দোকান হইতেই জিনিস আনিব। মাহ, চৈত্র ও আশ্বিনে 2 দফায় হিসাব মতো টাকা পাইবা। নন্দ তখন ছোট। নন্দকে ডেকে বলেছিলেন, নতুন জেলেকে ডেকে আন, বল 4-5 জন জাল নিয়ে আসবে, মাছ ধরানো হবে পুকুরে। আর ডাকতে পাঠালেন বিখ্যাত পাখোয়াজি বসন্ত মুকুজ্জকে। গাইয়েও তিনি নিয়ে আসেন। হোক গান বাজনা হোক, বাকি যে কটা দিন আছে, যে কটা দিন খেলে হৈ হৈ করে কাটুক। পরমানন্দ মাধবকে পাওয়া তাঁর কর্মফল নয়, ভাগ্যফল নয়। সেই দিন সেই লম্বা ফালি জ্যোৎস্নাটা ধীরে ধীরে আকাশের চাঁদের অগ্রগতির সঙ্গে গলির ভিতর থেকে বেরিয়ে এসে গলির মুখে তখনও যেন দেয়ালে ঠেস দিয়ে ঠিক মানুষের মতো দাঁড়িয়েছিল। ওইটাই শশাঙ্কদের বাড়ির গলি। ওই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েই শশাঙ্ক স্ত্রী তাকে অভিসম্পাদ দিয়েছিল। বনবিহারী অকালেই মারা গিয়েছে, কিন্তু বনবিহারীর মৃত্যুর নিষ্ঠুর আঘাতে বিচলিত বিহ্বল হয়ে মনে মনেও কোনোদিন পুত্রশোককে ওই মেয়েটির অভিশাপ বলে স্বীকার করেননি। নিজে ডাক্তার হয়েও বনবিহারী মৃত্যুকে নিমন্ত্রণ করেছিল। মৃত্যু ফিরে যাবে কেন দেখে এনে তার সে কি ভয়, সে কি বাঁচবার ব্যাকুলতা। ওই দাঁতুর মতো, ওই মতির মায়ের মতো। যখন মনে পড়ে তখন শোকের চেয়ে দুঃখ হয় বেশি। যে মানুষ মরতে চায় না, জলমগ্ন মানুষের মতো 2 হাত তুলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও
বলে আর্তনাদ করে, তার জন্যই শোক হয় মর্মান্তিক। নইলে শোক তো শান্ত, শুভ্র, জীবনের মহাতত্ত্ব। শান্ত শোক জীবনকে কয়েকটা দিনের জন্য বৈরাগ্যের গৈরিক উত্তরীয় পরিয়ে নিয়ে মনোহর করে তোলে, কানের কাছে সত্য সঙ্গীত ধ্বনিত করে তোলে, বাউল বৈরাগীর মতো। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং। অন্য বংশে অন্য কুলে হয়তো সম্ভব নয়, কিন্তু মশাই বংশে সে তো অসম্ভব ছিল না। মনে পড়ছিল প্রথম যৌবনে বিখ্যাত শখের দলের অভিমন্যু বধ পালার কথা। সেই প্রসঙ্গে চণ্ডীতলার সাধক মহান্ত রঘুবর গোসাই কয়েকটি কথা বলেছিলেন যাত্রা দলের অধিকারীকে। সেই কথাগুলি মনে গেঁথে আছে। সপ্তরথীর অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত দেহে কুরুক্ষেত্রের মাটিতে পড়ে 16 বছরের কিশোর অভিমন্যু কাতর স্বরে কেঁদেছিল। সুকণ্ঠ প্রিয়দর্শন ছেলেটির কান্না মেশানো সুরে গান ধরেছিল, অন্যায় ঘোর সমরে অকালে গেল প্রাণ আমার, তৃতীয় পাণ্ডব পিতা মাতুল গোবিন্দ যার। একে একে মা সুভদ্রা, প্রিয়া উত্তরার নাম ধরে সে এক মর্মচ্ছেদী করুণ সঙ্গীত। সারা আসরের লোকের চোখের জলে বুক ভেসে গেল। গান শেষ হলো। অভিমন্যু টলতে টলতে চলে গেল সাজঘরে। অঙ্ক শেষ হলো। ঐকতান বাদন শুরু হলো। রঘুবর গোস্বামী গম্ভীর কণ্ঠে অধিকারী মশাইকে ডেকে বললেন, অধিকারী মশাই, এ কি হলো ভাই? আগে অধিকারী বুঝতে না পারে প্রশ্নই করলেন, খুলে বলুন, অভিমন্যু এমন করে কাঁদল কেন ভাই? অর্জুনের ছাওয়াল, কিষণজির ভাগনা, সে মরণের ডরে এমন করে কাঁদবে কেন ভাই? কাঁদবে তো লড়াই মেঝে আইলো কেন দাদা? এমন করে তো 7 বীরের সাথে লড়াই দিল কাহে ভাই? সে তো ভাই হাত দুটো বাড়ায়ে দিয়ে বন্ধন পরে বাঁচতে পারতো ভাই। ভাঙা রথের চাকা নিয়ে লড়তে গেল কেন? অভিমন্যু তো কাঁদবে না, বীর বংশের সন্তান, সে তো তাই মরণকে ডরবে না। অধিকারী হতভম্ব হয়ে গিয়েছিলেন। এমন প্রশ্ন তো সাধারণত কেউ করে না। মানুষ কেঁদে সারা হয়ে আসর জমিয়ে তোলে, ধন্য ধন্য পড়ে যায়। তিনি সবিনয়ে সেই কথাই বলেছিলেন, বাবা, মানুষ এতে কাঁদে। কথা কেড়ে নিয়ে গোস্বামী বলেছিলেন, তাই বলে দুঃখ দিয়ে কাঁদাবে ভাই, যাতনা দিয়ে কাঁদাবে? কাঁদন খুব ভালো জিনিস, মনকে ময়লা সব ধুয়ে সাফ করে দিয়ে যায়, দিল সাফা হয়, ঠিক বাত। কিন্তু তার জন্য মাথায় ডান্ডা মারকে কাঁদাবে দাদা? প্রেম সে কাঁদাও, আনন্দ সে কাঁদাও। তবে তো ভাই অর্জুন মহাবীর, কিরাত বেশ ধরকে শিব আইলেন, তার সাথে লড়লেন। তার ছাওয়াল মরণকে ডর না করে বলুক, আওরে তু মরণ, মরণ আসুক, হাত জোর করে আসুক, বলুক, হামারা পুরি ধন্য, আমি আজ ধন্য হইল। মরণকে ডর সে পরিত্রাণকে পথ দেখে মানুষ আনন্দ সে কাঁদুক। তবে তো ভাই। যাত্রার দলের অভিমন্যুর চেয়ে বহু গুণ দীনতার সঙ্গে কাতর কান্না কেটে মরেছিল বনবিহারী। অবশ্য আসল নকলে তফাৎ আছে, কিন্তু যাত্রা দলের ওই মৃত্যুর অভিনয় সত্যও যদি হতো, তবুও তাঁর তুলনা ভুল নয়। বনবিহারী মারা গিয়েছে ম্যালেরিয়ায়। বনবিহারী রিপুর প্ররোচনায় দেহখানাকে করে রেখেছিল রোগের বীজের পক্ষে অতি উর্বর ক্ষেত্রের মতো অনুকূল। দাহ্য বস্তুতে সামান্য এক বিন্দু আগুন যেমন সর্বধ্বংসী অগ্নিকাণ্ডে পরিণত হয়, ঠিক তেমনিভাবে ম্যালেরিয়া মৃত্যু রোগে পরিণত হলো। আরজিকর স্কুল থেকে পাশ করেই সে এসেছিল। বিলাসী, তরলচিত্ত, উল্লাসচঞ্চল, উচ্ছৃঙ্খল বনবিহারী। তখন তার ধারণা সে ধনীর সন্তান, জমিদারের সন্তান। হায় রে, সেই একানা অংশের জমিদারি তাঁকেও একদিন অহংকৃত করেছিল। তার উপর বনবিহারী এখন একজন অবস্থাপন্ন মোক্তারের একমাত্র কন্যাকে বিবাহ করে তার সম্পত্তিরও ভাবী উত্তরাধিকারের স্বপ্ন দেখছে। বিবাহ অবশ্য তিনিই দিয়েছিলেন।
তবে পছন্দ আতর বউয়ের। তিনিও অমত করেননি। পিতার একমাত্র উত্তরাধিকারিণী কন্যাকে তিনি পছন্দ করেছিলেন। শ্বশুর দিয়েছিল দামি সাইকেল, জামাই সাইকেলে চড়ে ডাকে যাবে। দিয়েছিল ভালো ঘড়ি, ঘড়ি দেখে নারীর বিট গুনবে, হার্টের বিট গুনবে। নতুন চমৎকার বার্নিশ করা আলমারি, চেয়ার, টেবিল, ডাক্তারখানার সরঞ্জাম। আরোগ্য নিকেতনের ওই দিকে একখানা ছোট কুঠুরিতে বনবিহারী ডাক্তারের বসতে শুরু করলো। নতুন সাইনবোর্ড টাঙালে সঞ্জীবন ফার্মেসি। তিনি সকল কাজই করেছিলেন, কিন্তু নিজে থেকে কিছু করেননি। মনের মধ্যে ঘুরেছিল শশাঙ্কের স্ত্রীর কথা। তখন অবশ্য 5 বছর হয়ে গিয়েছে। বনবিহারীও মৃত্যুকে নিমন্ত্রণের পথে অনেকটা এগিয়ে এনেছে। মদ ধরেছে। জীবনমশাই সহজ রোগী বনবিহারীর কাছে পাঠিয়ে দিতেন, কিন্তু আশ্চর্য, এই মশাই বংশের কুলগত চিকিৎসাবিদ্যার বুদ্ধির এতটুকুও বোধ হয় বনুর মধ্যে স্ফুরিত হয়নি। হবে কি করে? যে ধ্যানযোগে বিজ্ঞান ধারণায় ধরা পড়ে, সে ধ্যান সে কোনোদিনই করেনি, করতে চায়নি। রোগীর চেয়ে ভিড় হতো বেশি বন্ধুর। নবগ্রামের ব্রাহ্মণ বাবুদের ছেলেরা আসতো বনুর ডিসপেন্সারিতে, কাপের পর কাপ চা আসতো। হাস্যধ্বনিতে আতুরালয়ের মৌন বিষণ্ণতা যেন চাবুকের আঘাতে মুহুর্মুহু চকিত ত্রস্ত হয়ে উঠত। রোগীরা বসে থাকত। সংশয়াপন্ন রোগীর স্থিমিত জীবনদ্বীপের শিখাকে সমুজ্জ্বল করবার জন্য শাস্ত্রজ্ঞ সঞ্জীবনী তৈলের মতো ওষুধ যে ব্র্যান্ডি, সে ব্র্যান্ডি চলত উল্লাসের জন্য। এখানে পড়বার সময় ব্যভিচার থেকে তার ব্যাধি হয়েছিল। কলকাতায় পড়তে পড়তে আবারও ব্যাধিগ্রস্ত হয়েছিল। সে কথা সে তাকে জানায়নি, কিন্তু তিনি বুঝেছিলেন। সালসা খাওয়া দেখে ধরেছিলেন। তখন সালভারসান ইঞ্জেকশন উঠেছে বটে, কিন্তু খুব প্রচলন হয়নি। রক্ত পরীক্ষায় এত ব্যাপক প্রসার হয়নি, সহজ সুযোগও ছিল না। 2-3টি ইঞ্জেকশনে ক্ষত নিরাময় হলেই লোকে ইঞ্জেকশন বন্ধ করত। প্রথম মহাযুদ্ধের পর তখন সালভারসানের দাম অনেক এবং দুষ্প্রাপ্য ওষুধ। ক্ষত নিরাময়ের পর লোকে সালসা খেত, উইলকিনসন সালসা পেরিলা। তখন দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার চক্রধারী ঘোষ বনবিহারীর থেকে কয়েক বছরের বড়, বনবিহারীর বন্ধু। বনবিহারীর মজলিসে চক্রধারী আসতো। বিকেলবেলা এখানেই চা খেত। সন্ধ্যার পর বনবিহারী যেত চক্রধারীর বৈঠকে। সেখানে গান বাজনার আসর বসত। নিরুদ্বেগের নিরুপদ্রব উল্লাস চলত। গান বাজনা, পানভোজন। গভীর রাত্রে বনবিহারী ফিরত। যেদিন মশাই বাড়িতে থাকতেন সেই দিন বনবিহারী জড়িত কণ্ঠস্বর তার কানে আসত। বনবিহারীর সঞ্জীবন ফার্মেসিতেও মধ্যে মধ্যে নৈশ আড্ডা বসত, পান ভোজন চলত। সকালবেলা উঠে জীবনমশাই দেখতে পেতেন উচ্ছিষ্ট পাত, ভুক্তাবশেষ। দাওয়ার ধারে দুর্গন্ধ উঠত। দেখতে পেতেন বমি করার চিহ্ন। অম্লগন্ধের সঙ্গে বিকৃত মদগন্ধও পেতেন। ভন ভন করে মাছি উঠত। 2-1টা কুকুর তাই চাটত আর মশাইকে দেখে লেজ নাড়ত, কিন্তু বলার উপায় থাকতো না। এসব ক্ষেত্রে প্রায় জড়িত থাকতেন জামাতা। সুরমা সুষমার তখন বিবাহ হয়েছে। দুটোই পয়সাওয়ালা বাপের সন্তান, উচ্চকুলীন। কি করবেন, সেকালের বিচারে তারাই সুপাত্র। তবুও তিনি খুঁতখুঁত করেছিলেন। পেয়েছিলেন ভালো ছেলে, স্কুল মাস্টার, কিন্তু সে অন্য কারো পছন্দ হয়নি। 40 টাকা মাইনে কি উপার্জন? লোকে নিন্দা করে বলেছে, ছি ছি ছি, ওই 20-25 বিঘে জমি সম্বল পরিবার কি মশাই বংশের যোগ্য কুটুম্ব? সবচেয়ে বেশি বলেছিল আতর বউ এবং বনবিহারী। শুধু ওরাই নয়, তিনি নিজেও দায়ী। তার মনও এতে সায় দিয়েছিল। তবে একটা বিষয়ে তিনি প্রতারিত হয়েছিলেন। তার জন্য মানুষ দায়ী নয়, কাল তাকে প্রতারিত করেছিল। তিনি বুঝতে পারেননি যে কাল ধর্মে উত্তরপুরুষ কুলধর্ম ত্যাগ করেছে জীর্ণ কন্থার মতো। এ অঞ্চলের বৈষ্ণব মন্ত্র উপাসক কায়স্থ সমাজের ছেলেরা কাল ধর্মে মদ্যপানে অভ্যস্ত হয়েছে বা হবে, এটা তিনি অনুমান করতে পারেননি।
বন্ধুরা, এখানেই শেষ হলো আরোগ্য নিকেতনের আজকের পর্ব। পূর্ববর্তী সমস্ত পর্ব এবং পরবর্তী সমস্ত পর্ব আমার চ্যানেলে আপনারা পাবেন। সেই পর্বগুলিতে যাওয়ার সঠিক উপায় হচ্ছে এই ভিডিওটির নিচে যে বারে সুবচনের সাহিত্য সভা লেখা রয়েছে সেখানে স্পর্শ করলেই আমার চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলে প্লেলিস্ট পাবেন, প্লেলিস্টে টাচ করলেই আপনারা পেয়ে যাবেন আরোগ্য নিকেতন। তারপর সমস্ত পর্ব সেখানেই পাবেন। শুনে ভালো লাগলে আমারও ভালো লাগবে, আর যদি সময় পান তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো নমস্কার।